ঢাকায় দিনে দুপুরে গুলি করা হয়েছে নির্বাচনের প্রার্থীকে। নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাহার করেছেন এক প্রার্থী। সবার কাছে আমি ভিপি নুরুল হক নুরের জন্য দোয়া চাচ্ছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে নির্বাচনী অফিস বাড্ডাতে, সেখানে গুলির ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল সারা দেশ। সুদখোর ইউনূসের একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল। বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চোখ নিয়ে, কান্না ভেজা কণ্ঠে আর্তনাদ করতেছে। কিরে ইউনূস, গলার স্বর নরম হয়ে আসছে কেন? 17 মাসেই হাঁপাই গেলি। আশ্বাস দিতে গিয়ে মুখের কথায় শুধু আশ্বাস দেন নাই, তিনি এটা সুস্পষ্টভাবে বলেছেন ভারত সেদিকে গভীরভাবে নজর রাখছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুল্লাহ সহ এই পুরো তরুণদের দলটি কোনো না কোনো ভাবে ভারতকে সেভেন সিস্টার্স থেকে বিচ্ছিন্ন করে ফেলার স্বপ্নে এক রকমের বিভোর। এমনকি এদের মধ্যে কেউ কেউ মাহফুজ আলম যেমন মানচিত্র দিয়ে ঘোষণা দিলেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, আমরা আধা খ্যাচরা একটা বাংলা পেয়েছি, আমাদেরকে এই বাংলায় পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন অঞ্চল যুক্ত করে একটা পূর্ণাঙ্গ বাংলা গঠনের জন্য আরেকবার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর হাসনাত আব্দুল্লাহ এ দফায় যখন ওসমান হাদির মৃত্যুর পর ঘোষণা দিলেন যে যারা কিনা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় মূল ভূখণ্ড থেকে, তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব এবং ভারতের সেই উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ছাড়বো, সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ছাড়বো ভারত থেকে, এসব হুঙ্কারের পর দুদেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে, এমন অবস্থা যে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যেতেও ভারতে রাজি হচ্ছে না বাংলাদেশ। এহেন পরিস্থিতিতে ভারতের সাংবাদিকদের কিন্তু সংবাদ মাধ্যমের কিন্তু বহু মাস ধরে এই জল্পনা, এই আলাপ বিভিন্ন তরফে তারা চালিয়ে আসছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত কিনা ভারতের, কারণ ভারতের দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো সেই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশে প্রশিক্ষিত জঙ্গির যোগাযোগ পাওয়া গেছে, যে জঙ্গির সঙ্গে আবার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে, এমন সব তথ্য তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে এ আলাপ ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম বরাবর ভারতের সেনা নেতৃত্বকে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল যে বাংলাদেশের একেবারে শীর্ষ সরকারি কর্মকর্তা, সরকার প্রধান থেকে শুরু করে এই সরকারের প্রধানতম মিত্র রাজনৈতিক পক্ষগুলো বারবার চিকেন নেক প্রসঙ্গে ভারতকে হুমকি দেওয়ার পরেও ভারত কেন একটু সামরিক শক্তি প্রদর্শন করছে না? আমার মনে হলো উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিকদের এমন ধরনের প্রশ্নের জবাবে সরাসরি বলে দিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে আর কয়েক মাস, এবং প্রথম থেকেই ভারত সরকার একে একটা অস্থায়ী সরকার বিবেচনা করেছে, কাজেই এ ধরনের বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো প্রয়োজনীয় বলে মনে করেনি। বরং ভারতের সেনাপ্রধান স্পষ্ট করে যে আশ্বাস দিলেন সেটা হচ্ছে বাংলাদেশের সেনা নেতৃত্বের সঙ্গে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, 3 বাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে বিভিন্ন পর্যায়ে। এবং তিনি বললেন তার সঙ্গে, অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিয়মিত যোগাযোগ আছে, একেবারে ব্যক্তিগত পর্যায়ে তারা দুজনও যোগাযোগের মধ্যে আছেন। কাজে সব রকম যোগাযোগের চ্যানেল যখন দুই সামরিক বাহিনীর মধ্যে খোলা, উপেন্দ্র দ্বিবেদী আস্থার সঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশে এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে সামরিক বাহিনীর তরফে, সশস্ত্র বাহিনীর তরফে এমন কোনো উদ্যোগ আছে যে উদ্যোগ ভারতকে বিপদগ্রস্ত করবার উদ্দেশ্যে অথবা ভারতকে নিশানা করে যে উদ্যোগ পরিচালিত হচ্ছে। সাংবাদিকেরা কিন্তু সরাসরি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান আর চীনের যে মিত্রতা তৈরি হয়েছে সেটা উদ্বেগজনক কিনা। এই যে পাকিস্তান এবং চীনের সঙ্গে সামরিক কৌশলের মিত্রতা বা ঘনিষ্ঠতা বাড়িয়ে বাংলাদেশ সামরিক অস্ত্রশস্ত্র, যুদ্ধাস্ত্র কিনছে এবং তার সক্ষমতা বৃদ্ধি করছে, এটা ভারত ঝুঁকিপূর্ণ বলে মনে করে কিনা সেটা কিন্তু সাংবাদিকরা তখন মনে করিয়েছিলেন। উপেন্দ্র দ্বিবেদী এই বিষয়টাকেও হালকা করে দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে প্রত্যেক দেশের নিজ নিজ এখতিয়ার আছে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির, কিন্তু তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে বাংলাদেশের 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী এখন এমন কিছু করছে না যেটার লক্ষ্য ভারত। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে, ভারত ছাড়া কাকে লক্ষ্য করেই বা বাংলাদেশ শক্তি বৃদ্ধি করছে? সে প্রশ্ন নিশ্চয়ই যে সাংবাদিকদের মনেও আছে এবং সেনা নেতৃত্বের মনেও আছে, সেটা জানেন উপেন্দ্র দ্বিবেদী। কিন্তু তিনি
এক রকমের আশ্বস্ত করতে চেয়েছেন ভারতীয় মিডিয়াকে যে কেন ভারত এখন কোনো শক্তি প্রদর্শন করছে না, তার প্রধান কারণ তাদের মধ্যে সব রকম যোগাযোগ খোলা আছে এবং একেবারে শীর্ষ দুই নেতার মানে দুই সেনাবাহিনী প্রধানের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। উপেন্দ্র দ্বিবেদী কিন্তু 2025-এর জানুয়ারিতে যখন প্রথম বাংলাদেশ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন গত বছরের বার্ষিক সংবাদ সম্মেলনে, তখন জানিয়েছিলেন যে সেনা প্রধানের সঙ্গে যেমন তার একেবারে যোগাযোগ নিয়মিত ঘন ঘন যোগাযোগ আছে, ব্যক্তিগত যোগাযোগ আছে, তেমনি 5ই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অমন একটা ক্রুশাল দিনেও ভারতের সেনা নেতৃত্ব এবং বাংলাদেশের সেনা নেতৃত্বের মধ্যে যোগাযোগ ছিল। এরপর অন্তত 2 দফায় এই গত 2 বছরের মতো সময়ে ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে ভিডিও কলে আলাপ হয়েছে। সে বিষয়ে খবর বেরিয়ে আসে 2024-এর নভেম্বরে যে এই কলটা অনুষ্ঠিত হয়েছিল সে খবর তখন বাংলাদেশের সেনাবাহিনীর তরফেও কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের সেনাপ্রধান আশ্বাস দিতে গিয়ে মানে মুখের কথায় শুধু আশ্বাস দেন নাই, তিনি এটা সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে যেমন বিশেষভাবে উদ্বিগ্ন হবার কারণ নাই, কারণ সেটা তাদের এখতিয়ার, ভারত সেদিকে গভীরভাবে নজর রাখছে। এবং এর সঙ্গে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল সামরিক বাহিনীর এবং তারা গিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা যেমন করে এসেছে, সরেজমিনে পর্যবেক্ষণও করে এসেছে। এই প্রতিনিধি দলের আশাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সম্পূর্ণত গোপন রাখা হয়েছিল। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল মেজর জেনারেল কুন্দান সিং এর নেতৃত্বে অক্টোবরের 14 থেকে 16 তারিখ বাংলাদেশের সেনা সদর দফতরে সফরে আসেন এবং সেখানে তারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুধু সাক্ষাৎ করেন তাই নয়, তখন ভারতীয় সংবাদ মাধ্যমে এবং এই যে সামরিক খবরাখবর যেসব সূত্র নিয়মিতভাবে প্রকাশ করেন সেরকম নানা ওয়েবসাইটেও তখন প্রকাশিত হয়েছিল যে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার এই প্রতিনিধি দলটি তখন 3টি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশে আসে এবং ওইসব সেনা সদর দপ্তরে ওসব বৈঠকের বাইরেও তারা তখন লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ে মানে চিকেন নেকের কাছে বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালের যে দুটো বিমানবন্দরকে এখন নতুন করে চালু করার কাজ করছে এবং সেগুলোকে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে, চীনের কারিগরি সহায়তায় সেগুলো তৈরি হচ্ছে এবং চিকেন নেককে উদ্দেশ্য করে সেখানে যুদ্ধ বিমান রাখবার ব্যবস্থা হচ্ছে। এসব খবরাখবরের মধ্যে ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার ওই প্রতিনিধি দলটি কিন্তু তখন সেই লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ের যে বিমান ঘাঁটি দুটো নতুন করে প্রস্তুত হচ্ছে সেগুলো সরেজমিনে পরিদর্শন করে আসেন। মনে রাখতে হবে অক্টোবরে ভারতীয় ওই প্রতিনিধি দলে লালমনিরহাট ঠাকুরগাঁও পরিদর্শনের পরপরই কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেখানে গিয়ে পরিদর্শন করে আসেন। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভারতের কোনো উদ্বেগের বিষয়ে নিজে দেখতে সেখানে গিয়েছিলেন এবং তারপর ভারতীয় সেনাবাহিনীকে আবারও আশ্বস্ত করেছেন? এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশ সেনাবাহিনী এই যে একদিকে পাকিস্তান চীনের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃবৃন্দ নিয়মিত আসছেন, যেই পাকিস্তান সামরিক বাহিনী মে মাসে অপারেশন সিন্দুরের পর ঘোষণা দিয়েছেন যে এরপর ভারতে তারা হামলা করবেন পূর্বাঞ্চল দিয়ে, মানে তারা বলতে চেয়েছেন বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে গিয়ে তারা ভারতে আক্রমণ করবেন, যার পর ভারত কিনা তার ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, ভারত বসে নেই, ভারত চিকেন নেকের কাছে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত 3টি সামরিক ঘাঁটি রেকর্ড সময়ের মধ্যে প্রতিষ্ঠা করেছে এবং এখন চিকেন নেকের কাছে ভারতও তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের 5টি বিমানবন্দরকে নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে, সে খবরও সংবাদ মাধ্যমে এসেছে। তার মানে বাংলাদেশের সেনাবাহিনী কি বা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, যেটা বারবার উল্লেখ করেছেন উপেন্দ্র দ্বিবেদী যে 3 বাহিনীই বটে, 3 বাহিনী তার মানে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক নীতি অনুসরণ করে পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে প্রকাশ্যে, চীন থেকে অস্ত্রশস্ত্র কেনার বিভিন্ন চুক্তি করছে, পাকিস্তানের বিমান বাহিনীকে তাদের কাছ থেকে বিমান নেবে এমন কথা দিয়ে আসছে। অন্যদিকে কি ভারতের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখে এ সময় কেটে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লম্ফঝম্প 7 সিস্টার্স কেড়ে নেওয়ার ক্ষেত্রে বা যে ধরনের লম্ফঝম্প হাসনাত আব্দুল্লাদের যে একটা যুদ্ধ ঘোষণা করে ফেলবে তারা, সেগুলোর মধ্যে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নেই সেটা আশ্বস্ত করতেই কি তাহলে বাংলাদেশের সেনা নেতৃত্ব নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতের সেনা নেতৃত্বের সঙ্গে এবং আশ্বস্ত করছেন
খুব শিগগিরই একটা নির্বাচিত সরকার আসবে, নাকি বাংলাদেশের সেনাপ্রধান অন্য অনেক ক্ষেত্রেই যেমন এক এক পক্ষকে এক এক রকম আশ্বাস দিয়ে আসেন, তারই ফলশ্রুতিতে ভারতের সঙ্গে তাদের এই ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি তিনি একরকম চেপে যাচ্ছেন, সশস্ত্র বাহিনীর তরফে একরকম চেপে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশের জনগণের সামনে এমন একটা ভাব প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ যে কোনো সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি। সম্ভবত সুদখুরি ইউনূসের একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল, বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চোখ নিয়ে কান্না ভেজা কণ্ঠে আর্তনাদ করতেছে। কেন জানেন? সুদখুরি ইউনূস আজকে যেই বক্তব্য দিয়েছে, আজকে যেই বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি আসলে জুলাই জঙ্গিদের মেনে নেবার মতো নয়। আজকে গণমাধ্যমে দুইটা সংবাদ প্রকাশিত হয়েছে, যে দুইটা সংবাদ দেখার পর আমার সেই 1971 সালের 7 ডিসেম্বরের কথা ইতিহাসে পড়েছিলাম, সেটা মনে পড়ছে। প্রথম সংবাদ, সুদখুর ইউনূস গণমাধ্যমে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? সুদখুর ইউনূস এবং তার বিহারি মহল্লার সকল কর্মী সমর্থকদেরকে আমার এই প্রশ্ন, আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? আওয়ামী লীগের ভুল কি ছিল? প্রথমত, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভুল ছিল না, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু বিশেষ শ্রেণীর নেতাকর্মী ছিল যাদের ভুল ছিল। অবশ্যই ভুল ছিল, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। ভুলটা এরকম ছিল তারা ষড়যন্ত্র বুঝতে পারেনি, ভুলটা এরকম ছিল ষড়যন্ত্রকে তারা উপেক্ষা করেছে, ভুলটা এরকম ছিল সেই ষড়যন্ত্রে অনেকে হয়তো বা সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ পরিবারের অসংখ্য নেতাকর্মীর সন্তানরা এই জঙ্গি উত্থানে সমর্থন দিয়েছিল। এগুলো আওয়ামী লীগের ভুল ছিল। আওয়ামী লীগ সময় অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের ভুল ছিল ওয়াকারের মতো গাদ্দারকে বিশ্বাস করা। আওয়ামী লীগের ভুল ছিল মির্জাফর সেনাবাহিনীকে বিশ্বাস করা। এবং শেখ হাসিনার সব থেকে বড় ভুল ছিল সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পণ করা। যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমে যেত 4 তারিখ রাত থেকে কিংবা 5 তারিখ সকালে, টোটালি ইম্পসিবল ছিল বাংলাদেশে এই অভ্যুত্থান হইতো না, এই জঙ্গি উত্থান হইতো না। সেনাবাহিনী 4 তারিখ পুলিশের উপর গুলি চালিয়েছিল। সেদিন বোঝা উচিত ছিল মিরপুরের সেই ঘটনার পর যে গভর্নমেন্ট আর টিকতে পারবে না। যাই হোক, ইউনূস বলেছে আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব। আওয়ামী লীগ তো কোনো ভুল করে নাই। আওয়ামী লীগ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আওয়ামী লীগ ইউনূস এবং তারেক রহমানের মতো অসংখ্য দেশদ্রোহী ব্যক্তিবর্গের আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, যার কারণে তাদের পতন হয়েছে। বাংলাদেশে নির্বাচন হচ্ছে, 12 ফেব্রুয়ারি হোক কিংবা মার্চে হোক নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। গত 3 মেয়াদে 14, 18, 24 আওয়ামী লীগের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়, কারচুপি নির্বাচন বলা হয়, রাতের আধারের নির্বাচন বলা হয়। কিন্তু এখন যেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, সেটা কি আদৌ সুষ্ঠু উপায় নির্বাচন হচ্ছে? ভুলেও না। তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কতদিন তিনি সার্ভাইভ করতে পারবেন, কতদিন তিনি ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবেন, সেটাও কিন্তু একটা বিশাল চিন্তার জায়গা। 1996 পুনরাবৃত্তি যদি বাংলাদেশের ইতিহাসে ঘটে, রাজনীতিতে মোটেও অবাক করার মতো কোনো ঘটনা ঘটবে না। 96 বিএনপি এককভাবে নির্বাচন করেছিল, কিন্তু 3 মাসও স্থায়ী হতে পারে নাই সরকার নিয়ে। ঠিক এমনটা 2026 সালে এসে আমরা হয়তো বা দেখতে পারবো। তবে এখানে আওয়ামী লীগের কূটনৈতিক পারদর্শিতা, কূটনৈতিক দক্ষতা, কূটনৈতিক সক্ষমতা এবং তাদের আভ্যন্তরীণ যে ঐক্যের ব্যাপারটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সহায়ক হিসেবে কাজ করবে। হয়তোবা কূটনৈতিক ভাবে আগাচ্ছে, যার কারণে কিন্তু সুদখুর ইউনূস তার মুখ দিয়ে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব। এখন সুদখুর ইউনূসকে কই থেকে প্রেসার দেওয়া হয়েছে, কোথা থেকে প্রেসার আসতেছে, এটা আপনারা নিশ্চয়ই ধীরে ধীরে বুঝতে পারবেন। তো যে ইতিহাসের কথা মনে পড়তেছিল, তার আগে আরেকটা সংবাদ দেখিয়ে নি আপনাদেরকে। জিয়াউল আহসান, আলোচিত সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে অসংখ্য মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে আপনি দোষ স্বীকার করবেন কিনা। জিয়াউল আহসান স্পষ্ট বলে দিয়েছেন নট গিলটি, অর্থাৎ তিনি যা করেছেন অতীতে তার জন্য তিনি গিলটি না। ভুল কখনো স্বীকার করবেন না, কারণ তিনি ভুল করেন নাই। জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি, দেশদ্রোহী শক্তি, রাজাকার, আন্তর্জাতিক চক্রান্তকারী, সন্ত্রাসী, খুনি, মাফিয়াদেরকে ধরে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করেছেন। এটার জন্য তো আসলে ভুল স্বীকার করার প্রশ্নই আসে না। সো একইভাবে গত বছর জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হয়েছে, সাধারণ মানুষকে গুলি করা হয়েছে, 7.62 ব্যবহার করা হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, লাশের ব্যবসা করা হয়েছে, কোনো কিছুর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ক্ষমা প্রত্যাশা করবে না, ক্ষমা প্রার্থনা করবে না। এটা টোটালি ইম্পসিবল। এবং সুদখুর ইউনূস এটা জানে আওয়ামী লীগ কখনো ক্ষমা চাইবে না এবং রিকনসিলিয়েশন সম্ভব না। ঠিক সেটা জেনে সুদখুর ইউনূস কথাটা বলেছে, এবং তারা জানে আওয়ামী লীগ কখনোই তাদের সাথে নিকোজিশন করবে না, লিয়াজুতে যাবে না। যে ঘটনা আমার মনে পড়তেছে দুইটা সংবাদ দেখার পর, 1971 সালের 7 ডিসেম্বর যখন পাকিস্তান আর্মি বুঝে গেল তাদের পতন, অর্থাৎ তাদের পরাজয় সুনিশ্চিত, ভারতবর্ষ অনেকটা আগ্রাসী ভূমিকার মধ্যে আগাচ্ছে, তখন তারা যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাব পাকিস্তান সরকার জাতিসংঘে জানায়। জাতিসংঘ, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, একাধিক দেশ যুদ্ধবিরতির এই প্রস্তাবে সমর্থন দেয়, তারা আহ্বান জানায়। কিন্তু রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তারা কিন্তু এই প্রস্তাবকে সমর্থন করে নাই, তারা ভেটো দিয়েছিল, যার কারণে জাতিসংঘ এই প্রস্তাব কিন্তু কার্যকর করতে পারে নাই। তার ওই ফলশ্রুতিতে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। সেই ঘটনাগুলো আমার মনে পড়তেছে কেন, সুদখুর ইউনূসের সময় কিন্তু শেষের দিকে, নির্বাচন হলেও তাকে চলে যেতে হবে। হতে পারে বিএনপি ক্ষমতায় আসলে তাকে একটা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে উপপ্রধানমন্ত্রী, সেটা পরের বিষয়। কিন্তু আলটিমেটলি সুদখুর ইউনূসের যে মেয়াদকাল সেটা কিন্তু শেষের দিকে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে কিংবা
হবে। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা অবৈধ নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 72-এর সংবিধান বলবৎ থাকে, এবং সেটা আছে। 72-এর সংবিধানের উপর নির্ভর করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনে অবৈধ একটা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে অবৈধ ইলেকশন কমিশনের মধ্য দিয়ে। এই সরকার যা যা সিদ্ধান্ত নিয়েছে, যা যা বলেছে, যা যা করেছে, সবকিছুকে পরবর্তীতে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ সংসদ ব্যতীত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য আগামী দিনে হবে না, কারণ শেখ হাসিনা এখন সংবিধান অনুসারে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। সো দ্যাট ভেবে নেন বিএনপির ভাই বোনেরা, তারেক রহমান সাহেব, খাম্বা সাহেব, আপনি নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী হবেন, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে 1 বছর, বড় জোর 1.5 বছর কিংবা 2 বছর, এর বেশি আপনি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন। এবং এইটুকু নিশ্চিত থাকেন, নাহিদ রেইনসের সাথে মিলিয়ে আমাকে বলতেই হচ্ছে, তারেক রহমান সাহেব, আপনি ভবিষ্যতে বাংলাদেশের সরকারের কোনো পিয়ন হইতে পারবেন না, লিখে রাখতে পারেন। আপনি প্রধানমন্ত্রী হন, ওয়েলকাম, কিন্তু প্রধানমন্ত্রীত্বের মেয়াদকাল কতদিন থাকে সেটাই দেখার বিষয়। সবশেষে আবারও বলতেছি, আওয়ামী লীগ কোনো ভুল করেনি। ভুল করেছিল আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু অনুপ্রবেশকারী সুবিধাবাদী চক্র, যারা সবসময় স্বার্থের কথা ভেবেছে, যারা সবসময় আওয়ামী লীগকে কিভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া যায় সে চিন্তা করেছে, যার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, যার কারণে ষড়যন্ত্রকারীরা খুব সহজেই অল্প দিনের মধ্যে দিয়ে